নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটি বানর বলল, দুঃখের সমাপ্তি কিভাবে সম্ভব? অনেক সময় আগেকার কথা। পূর্বের একটি জঙ্গলে এক বানর পরিবার বাস করত। একবার ওই জঙ্গলে এক কাঠুরে এসে উপস্থিত হলো। কাঠুরে জঙ্গলের সমস্ত গাছগুলি কাটতে শুরু করলো। কাঠুরে নিজের ধারালো কুঠার দিয়ে জঙ্গলের বড় বড় গাছগুলো কেটে ফেলতে লাগলো। এইভাবেই গাছ কাটতে কাটতে কাঠুরে শেষ পর্যন্ত ওই গাছটির কাছে চলে আসলো যে গাছটির উপর বানর পরিবার বাস করত। তখন বানর পরিবারের যিনি কর্তা ছিলেন সেই বৃদ্ধ বানর কাঠুরেকে বলতে লাগলো, হে কাঠুরে, দয়া করে তুমি আমাদের এই গাছটি কেটো না। এই গাছের উপরে আমার পরিবার বাস করে। তুমি যদি এই গাছটিকে কেটে ফেলো তাহলে আমার পরিবার আশ্রয়হীন হয়ে যাবে। আমরা 3 পুরুষ পর্যন্ত এই গাছেই বাস করছি। এখন যদি এই সময় আমরা নিজেদের জায়গা হারিয়ে ফেলি তাহলে আমরা কোথায় যাব? বানরের মুখে এমন কথা শুনে কাঠুরে বলতে লাগলো, হে বৃদ্ধ বানর, কাঠ কাটা আমার জীবিকা। আমি যদি কাঠ না কাটি তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। তোমার দুঃখের সমাপ্তি করতে গিয়ে আমার পরিবারে আমি দুঃখ কিভাবে ডেকে নিয়ে আসি? আমি অতি দরিদ্র ব্যক্তি। আমি এই কাঠ কেটেই আমার পরিবারের প্রতিপালন করি। কাঠুরের কথা শুনে বৃদ্ধ বানর বলল, কাঠুরে, তুমি যদি আমার পরিবারকে রক্ষা করো, তুমি যদি আমার পরিবারের আশ্রয় ছিনিয়ে না নেও, তাহলে আমি তোমাকে জীবনে ধনী হওয়ার আসল রহস্য বলতে পারি। আমি তোমাকে বলতে পারি কিভাবে তুমি ধনী হবে, কিভাবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি ঘটবে। বাদরের মুখে এমন কথা শুনে কাঠুরে বলল, ঠিক আছে, যদি আমার দুঃখের নিবারণ করতে পারো, আমাকে ধনী হওয়ার পথ বলে দিতে পারো, তবে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার পরিবারের আশ্রয় ছিনিয়ে নেব না। কাঠুরের মুখে এই কথা শুনে বৃদ্ধ বাদর বলল, হে কাঠুরে, আমি তোমাকে অবশ্যই তোমার দুঃখের নিবারণ বলবো, কিন্তু তার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই। এই কাহিনীটি শোনা মাত্রই তুমি বুঝতে পারবে কিভাবে তুমি তোমার দুঃখের নিবারণ করতে পারবে, কিভাবে তুমি জীবনে সফল হতে পারবে, জীবনে ধনী হতে পারবে। আমি তোমাকে যে কাহিনী শোনাতে চলেছি সেই কাহিনীটি তুমি মনোযোগ সহকারে শোনো। এমনটা বলে বৃদ্ধ বানর কাঠুরকে সেই কাহিনীটি শোনাতে লাগলো। একবার সূর্যপুরের রাজা বিজয় বর্মন জঙ্গল থেকে শিকার করে বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফিরতে ফিরতে তার সন্ধ্যা নেমে এসেছিল। তিনি যখন নিজের রাজমহলের পথে রওনা দিয়েছিলেন, রাস্তায় তিনি দেখলেন একটি ছোট্ট বালক একটি জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়েছিল। বালকটিকে চিতার সামনে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাজা নিজের ঘোড়া থেকে নেমে ওই বালকটির কাছে গেল। তিনি যখন বালকটির সামনে উপস্থিত হলেন, বালকটি তখন চিতার সামনে দাঁড়িয়ে বলছিল, মা, আমি তোমার চিতায় শপথ নিয়ে বলছি, আমি একদিন আমার সমস্ত দুঃখের নিবারণ অবশ্যই করব। আমি একদিন অনেক ধনী একজন ব্যক্তি হয়ে তোমাকে দেখাবো। ছোট্ট বালকের মুখে এমন কথা শুনে রাজা বালকটির খুব কাছে পৌঁছে গেলেন। রাজামশাই তখন বালকটিকে বলতে লাগলো, হে ছোট্ট বালক, তুমি কে? রাজামশাইকে নিজের সামনে দেখে বালকটি খানিকটা ভয় পেয়ে গেল। তখন রাজামশাই বললেন, হে বালক, তুমি ভয় পেও না। আমি সূর্যপুরের রাজা বিজয় বর্মন। এই গভীর জঙ্গলে নিজের মায়ের চিতার সামনে দাঁড়িয়ে তুমি কি প্রতিশ্রুতি নিচ্ছিলে? তুমি আমাকে কৃপা করে এটা বলতে পারবে, তুমি এই গভীর জঙ্গলে তোমার মায়ের চিতার সামনে এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার আশেপাশে অন্য কোনো ব্যক্তি নেই কেন? তোমার আত্মীয় স্বজন কোথায় গেল? তারা কি তোমাকে এই জঙ্গলে একা ছেড়ে চলে গেছে? মহারাজ বিজয় বর্মনের কথা শুনে সেই বালক বলতে লাগলো, হে মহারাজ, আমি আর আমার মা এই জঙ্গলে একাই থাকতাম, কিন্তু আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিলেন আমার ঠাকুরদা বিশাল ধনী একজন ব্যক্তি। আমার মাতা পিতার প্রেম বিবাহ হয়েছিল। যেহেতু আমার মাতা একটি গরিব পরিবারের কন্যা ছিল, তাই আমার দাদু ঠাকুমা ওনাকে কখনোই মেনে নেয়নি। আমার মাতা পিতার বিবাহের 1 বছরের মাথায় আমার পিতা মাঠে কাজ করতে গেছিলেন এবং সেখানেই একটি বিষাক্ত সাপের দংশনে ওনার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পরে আমার ঠাকুরদা আমার মাকে অলক্ষ্মী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন আমার মা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল।
তারা আমার মাকে এটা বলেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আমার মায়ের কারণেই তাদের সন্তান মারা গেছে। তখন আমার মা এই জঙ্গলে একটি কুঠির নির্মাণ করে এখানেই থাকতে শুরু করলো এবং এই জঙ্গলেই আমার জন্ম হয়েছিল। আমার মা কালক্রমে খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুর আগে আমার মা আমাকে বলেছিলেন যেভাবেই হোক না কেন আমি যেন আমার এই দরিদ্রতার জীবন থেকে বাইরে বেরোতে পারি, আমি যেভাবেই হোক যেন অনেক ধনী একজন ব্যক্তিতে পরিণত হতে পারি, আমি যেন একজন যোগ্য ব্যক্তিতে পরিণত হতে পারি। এতটুকু বলেই আমার মা মারা গেলেন। আমার মা জীবিত থাকতে আমি ওনাকে বড়লোক হওয়ার বা ধনী হওয়ার প্রতিশ্রুতি দিতে পারিনি, তাই আমার মায়ের চিতার সামনে দাঁড়িয়ে আমি তাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, মহারাজ যেভাবে হোক আমি আমার মায়ের এই প্রতিশ্রুতি রক্ষা করব। ছোট্ট বালকের মুখে এমন কথা শুনে বিজয় বর্মন বলতে লাগলেন, ওহো, এ তো খুবই দুঃখের কথা, কিন্তু পুত্র এই গভীর জঙ্গলে থেকে তুমি ধনী ব্যক্তি কিভাবে হতে পারবে? আমি তোমাকে বলি তুমি আমার সঙ্গে আমার রাজ্যে চলো, সেখানে আমি তোমাকে শিক্ষা প্রদান করব। শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি বড়লোক হতে পারে না। মহারাজের মুখে এমন কথা শুনে সেই ছোট্ট বালকটি বলতে লাগলো, কিন্তু মহারাজ আমি আপনার সঙ্গে কিভাবে যাব? আপনার সঙ্গে আপনার মহলে গেলে সেখানে কেউ আমাকে স্বীকার করে নেবে না। তখন মহারাজ বিজয় বর্মন বলতে লাগলেন, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার মহলে তুমি অনেক ভালোভাবে থাকতে পারবে, সেখানে তুমি অনেক শিক্ষা অর্জন করতে পারবে। মহারাজের কাছে আমার প্রতিশ্রুতি পেয়ে সেই বালক বলতে লাগলো, ঠিক আছে মহারাজ, আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে যাব। তারপর রাজা সেই ছোট্ট বালকটিকে নিয়ে রাজমহলে উপস্থিত হলো। রাজমহলে যাওয়া মাত্রই রানী চন্দ্রকলা রাজা বিজয় বর্মনকে জিজ্ঞেস করতে লাগলেন, মহারাজ এই ছোট্ট বালকটি কে? তখন মহারাজ বললেন, মহারানী এই ছোট্ট বালকটির নাম অমর সিংহ, আজ থেকে এ আমাদের মহলে থেকেই শিক্ষা গ্রহণ করবে। মহারাজের মুখে এমন কথা শুনে মহারানী চন্দ্রকলা মনে মনে বলতে লাগলেন, মহারাজা কেউ বলিহারি যায়, যাকে তাকে যখন তখন রাজমহলে তুলে নিয়ে আসেন, ওনাকে এখন কে বোঝাবে এটা রাজমহল, কোনো ধর্মশালা নয়। মহারানীকে কিছু চিন্তা করতে দেখে রাজামশাই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মহারানী, তুমি কি চিন্তা করছো? কিছু না মহারাজ। তখন মহারাজ বললেন, হে রানী চন্দ্রকলা, আজ থেকে অমর সিংহ তোমার ছত্রছায়াতেই মানুষ হবে, তুমি তাকে অনেক শিক্ষিত একজন ব্যক্তিতে পরিণত করো। আমি চাই তুমি রাজকুমার আর রাজকুমারীর মতো একেও দেখাশোনা করো। ঠিক আছে মহারাজ। এমনটা বলেই রানী চন্দ্রকলা সেখান থেকে চলে গেলেন। সে রাত্রে অমর সিংহ শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমার ভাগ্য কত ভালো, আমি এখন রাজমহলে থাকব, রাজমহলে থেকে আমি শিক্ষা গ্রহণ করব। এখন আমি আমার মাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অবশ্যই পালন করতে পারবো। এদিকে রানী চন্দ্রকলা ভাবছিলেন, অমর সিংহকে রাজমহল থেকে বার করতে গেলে আমাকে কালকে কিছু করতেই হবে। পরদিন সকালে রাজকুমার, রাজকুমারী আর অমর সিংহকে সকালের জলখাবার দেওয়া হলো। সেই সময় রানী চন্দ্রকলা রাজকুমার আর রাজকুমারীকে সোনার থালায় খেতে দিলেন, কিন্তু অমর সিংহকে একটি কলা পাতায় খেতে দিলেন। অমর সিংহ যখন দেখল রানীমা তাকে কলা পাতায় খেতে দিয়েছে, তখন সে খুবই রেগে গেল। সে বলতে লাগলো, আমি কলা পাতায় খাবো না। তখন রানীমা অমর সিংহকে জিজ্ঞেস করলেন, কেন, তুমি পাতায় কেন খেতে পারবে না? তোমাকে কি পাতায় খেতে দিয়ে আমি খুব অপরাধ করে ফেলেছি? মানুষে কি পাতায় খায় না? তোমার পাতায় খেতে কিসের অসুবিধা? তখন অমর সিংহ বলল, রানীমা, আমার পাতায় খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এই ভেদভাব আমার ভালো লাগছে না। আপনি নিজের সন্তানকে সোনার থালায় খেতে দিচ্ছেন আর সেইখানে বসিয়েই আমাকে পাতায় কেন খেতে দিচ্ছেন? তখন রানী বলতে লাগলেন, ঠিক আছে, যদি এখানে বসে তোমার এদের সঙ্গে খেতে হয় তাহলে কলা পাতাতেই খেতে হবে, আর যদি না খেতে হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন অমর সিংহ বলল, আমি কখনোই কলা পাতায় খাবো না, আমাকে যদি খেতে দিতেই হয় তাহলে সোনার থালাতেই খেতে দিতে হবে। এতটুকু বলেই অমর সিংহ সেখান থেকে উঠে গেল এবং জঙ্গলে নিজের কুঠিরের দিকে চলে গেল। এদিকে মহারাজ যখন রাজমহলে উপস্থিত হলেন, তিনি রানী চন্দ্রকলাকে জিজ্ঞেস করলেন, হে রানী, তুমি কেন অমর সিংহকে সোনার থালায় খেতে দাওনি? তখন রানী বলতে লাগলেন, আমি অমর সিংহকে পরীক্ষা করতে চাইছিলাম, আর এর থেকে আমি এটাই বুঝলাম অমর সিংহ খুবই লোভী এবং ধূর্ত প্রকৃতির ছেলে। চালাকি আর কপটতা ছাড়া ওর মধ্যে আর কোনো বিশেষত্ব নেই। মহারাজ ও জীবনে কখনোই ধনী হতে পারবে না।
তখন রাজামশাই বললেন, হে রানী, তুমি অবশ্যই ওকে পরীক্ষা করতে চাইছিলে, কিন্তু ওকে পরীক্ষা করার এই সময় উপযুক্ত নয়। ও একটি ছোট্ট বালক। ও হয়তো নিজেকে অপমানিত বোধ করেছে, হয়তো রাজমহল থেকেই চলে গেছে। এমনটা বলেই রাজা সমস্ত রাজমহলে অমর সিংহকে খুঁজতে লাগলেন। তখন মহারানী চন্দ্রকলা বললেন, মহারাজ, রাজমহলের সুখ বৈভব ছেড়ে ও কোথাও যাবে না। রাজা রাজমহলে অমর সিংহকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু রাজমহলে তো অমর সিংহ ছিল না। তখন রাজামশাই বললেন, নিশ্চয়ই ও নিজের কুঠিরে চলে গেছে, নিশ্চয়ই ও আবার জঙ্গলে ফিরে গেছে। আমার এক্ষুনি ওর কাছে যাওয়া উচিত আর ওকে আবারও রাজমহলে ফিরিয়ে নিয়ে আসা উচিত। গঙ্গা নদীর তীরে পর্ণবাটিকা নামের একটি বিশাল বন ছিল। জঙ্গলটি বিশাল জায়গা জুড়ে বিস্তৃত ছিল। জঙ্গলের শুরু শেষ কিছুই বোঝা যেত না। সেই জঙ্গলেই শান্তনু নামের এক ঋষি বাস করতেন। সেই ঋষি খুবই দয়ালু প্রকৃতির ছিলেন। জঙ্গল থেকে যখনই কোনো পথিক যেত, সাধু বাবা তাকে বলতেন নিজের কুঠিরে বিশ্রাম করতে। জঙ্গলটি এত দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে যাত্রীরা ওনার নিবেদন স্বীকার করতেন এবং ওনার কুঠিরে কিছুক্ষণ বিশ্রাম করে নিতেন। তারপর সেই সকল যাত্রীরা ওনাকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করতেন। এইভাবেই সেই শান্তনু নামক সাধু ওই জঙ্গলে আসা সমস্ত পথিকদেরকে সেবা করতেন। সেই জঙ্গলেই অমর সিংহ নামের একটি ডাকাত বাস করত। সেই ডাকাত ওই জঙ্গলে আসা যাত্রীদেরকে ছিনতাই করে নিত। তাদের সমস্ত অর্থ, সমস্ত সম্পত্তি ছিনতাই করে নিয়ে তাদেরকে মেরে ফেলত। ওই ডাকাতের ভয়েই জঙ্গল থেকে মানুষ যেতে ভয় পেত। যদি কোনো সাহসী ব্যক্তি ওই জঙ্গলের গভীরে প্রবেশ করত, তখন অমর সিংহ নামক সেই ডাকাত তাকে লুট করে নিত। এইভাবেই সেই ডাকাতের কথা আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়েছিল। এমনই একদিন গ্রামের কিছু ব্যক্তিরা একত্রিত হলেন এবং তারা ডাকু অমর সিংহ থেকে মুক্তি পাওয়ার যোজনা বানালেন। তাদের মধ্যে একজন বলতে লাগলেন, অমর সিংহ নামক ওই ডাকুর উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। কোনো না কোনোভাবে তো আমাদের ওর থেকে মুক্তি পেতেই হবে। আরেকজন ব্যক্তি তখন বলে উঠল, ভাই, সংগঠনে অনেক শক্তি থাকে। যদি আমরা সকলে একত্রিত হয়ে ওর উপর আক্রমণ করি, তাহলে আমরা খুব সহজেই ওকে পরাজিত করতে পারবো। তখনই আরেকজন ব্যক্তি বলতে লাগলেন, তুমি তো খুব ভালো কথা বলেছো ভাই, তাহলে আর দেরি করার কেন, আজই তার উপরে আক্রমণ করা যাক। তখনই গ্রামের সকলে অস্ত্রশস্ত্র নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল। বনের ভিতর প্রবেশ করে গ্রামের লোকেরা সেই ডাকাতকে ডাকতে শুরু করলো। তারা চিৎকার করে বলতে শুরু করলো, অমর সিংহ, কোথায় লুকিয়ে আছিস? এক্ষুনি বেরিয়ে পড়। কোথায় ভয় পাচ্ছিস? এক্ষুনি এখানে উপস্থিত হ। আজকে আর তুই আমাদেরকে লুটতে পারবি না। আমরা তোকে আজকে শেষ করতে এসেছি। আজকে তোর শেষ দিন। যদি তোর মধ্যে ক্ষমতা থাকে তাহলে তুই বেরিয়ে আয়। ঝোপের মধ্যে লুকিয়ে থাকা ডাকাত অমর সিংহ যখন দেখলো এত লোক তার সঙ্গে লড়াই করতে এখানে উপস্থিত হয়েছে, সে একটু ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, আজকে যদি এই গ্রামবাসীদের হাতেও পড়ে যায় তাহলে গ্রামবাসীরা মিলে ওকে মেরে ফেলবে। আমার যদি নিজের প্রাণ রক্ষা করতে হয় তাহলে আমার এখান থেকে পালাতে হবে। এমনটা ভেবেই সে ওই ঝোপের আড়াল থেকে পালাতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর ও ওই সাধুর কুঠিরের সামনে উপস্থিত হলো। অমর সিংহ যখন সাধুর কুঠিরের সামনে উপস্থিত হলো, সে খুবই হাঁপাচ্ছিল। সাধু তাকে দেখে বলতে লাগলো, তুমি কে বাবা? এইভাবে হাঁপাচ্ছ কেন? আর এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করছো? তুমি কে? তুমি কি ঘর থেকে পালিয়ে এসেছো? ঋষিমশাইয়ের মুখে এমন কথা শুনে অমর সিংহ তার সমস্ত ঘটনা ওনাকে বলতে লাগলো। অমর সিংহের কথা শুনে ঋষি বলতে লাগলো, আচ্ছা বুঝলাম, তুমি ধনী ব্যক্তি হতে চাও, কিন্তু বাবা, এই জঙ্গলে থেকে তুমি কিভাবে ধনী ব্যক্তি হবে? ধনী ব্যক্তি হতে গেলে, ধন সম্পত্তি উপার্জন করতে গেলে বুদ্ধির প্রয়োজন হয়, আর বুদ্ধি আসে বিদ্যার থেকে। তখনই ডাকাত অমর সিংহ বলতে লাগলো, কিন্তু মহারাজ, আমি বিদ্যা কিভাবে প্রাপ্ত করব? বিদ্যা গ্রহণ করার জন্য তো ধন সম্পত্তির প্রয়োজন। অর্থ ছাড়া কেউ কাউকে শিক্ষা প্রদান করে না। তখনই ঋষি বলতে লাগলো, হে পুত্র, তুমি যদি সত্যি সত্যি শিক্ষা প্রাপ্ত করতে চাও তাহলে তুমি আমার আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। তখনই অমর সিংহ বলল, বাবা, কিছু লোক আমাকে হত্যা করার জন্য আমাকে ধাওয়া করেছে, আপনি দয়া করে তাদের থেকে আমাকে রক্ষা করুন। তখন সাধু বলল, যা, তুই কুঠিরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়। অমর সিংহ তাই করল। সে কুঠিরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল।
তখনই ডাকাত অমর সিংহকে খুঁজতে খুঁজতে গ্রামবাসীরা ওই কুঠিরের সামনে উপস্থিত হলো। গ্রামবাসীরা এসে সাধুকে জিজ্ঞেস করতে লাগলো, বাবা, আপনি কি এখান থেকে কাউকে যেতে দেখেছেন? সাধু বলতে লাগলো, তোমরা কার কথা বলছো? গ্রামবাসীরা উত্তর দিল, আমরা ডাকাত অমর সিংহের কথা বলছি। ওই ডাকাত খুবই দুষ্ট প্রকৃতির, সাধারণ ব্যক্তিদের লুট করে তাদেরকে মেরে ফেলে, গরিব দুঃখীদের উপর খুব অত্যাচার করে, তাদের সমস্ত ধন সম্পত্তি কেড়ে নেয় এবং তারা যদি বিরোধিতা করতে চায় তাদেরকে মেরেও ফেলে। গ্রামবাসীর কথা শুনে সাধু বাবা বলতে লাগলো, তোমরা ডাকাত অমর সিংহকে মারতে চাও, কিন্তু ও তো কিছুক্ষণ আগেই নদীতে ডুবে মারা গেছে। গ্রামবাসীরা বলল, সাধু বাবা, এটা আপনি কি বলছেন? ডাকাত অমর সিংহ মারা গেছে? হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করো আর নিজেদের বাড়ি ফিরে যাও। এদিকে অমর সিংহ কুঠিরের জানলা দিয়েই সমস্ত দৃশ্য দেখছিল। সে মনে মনে ভাবছিল আজকে সাধুর জন্য তার প্রাণ বেঁচে গেল। গ্রামবাসীরা সাধু বাবার কথায় বিশ্বাস করতেন। তারা সাধু বাবার কথা শুনে নিজেদের গ্রামে ফিরে গেলেন। যখন তারা সকলে সেখান থেকে চলে গেল, তখন ডাকাত অমর সিংহ কুঠির থেকে বেরিয়ে আসলো। সে সাধুকে জিজ্ঞেস করতে লাগলো, হে সাধু বাবা, আপনি আমার সম্বন্ধে ওদের মিথ্যে কথা কেন বললেন? তখন সাধু বলতে লাগলো, কিন্তু বাবা, আমি তো মিথ্যে কথা বলিনি। সত্যি সত্যিই তো তোমার ভেতরকার ডাকাত মারা গেছে। তোমার মধ্যে যদি সেই উগ্রতা থাকতো তাহলে তুমি ভয় পেয়ে আমার কাছে সাহায্য চাইতে আসতে না। সাধু বলতে লাগলেন, দেখো বাবা, তুমি অন্যের ধন সম্পত্তি লুট করে নিজের ইহলোক এবং পরলোক দুই খারাপ করছো। তুমি বলো তোমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি কি সাধারণ মানুষের মতো জীবিকা বহন করতে পারছো? তুমি কি অন্য ব্যক্তিদের মতো স্বাধীনভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারছো? সব সময় তোমার মধ্যে এটাই ভয় লুকিয়ে থাকে, রাস্তায় বেরোলেই কেউ যদি তোমাকে মেরে ফেলে। আমি কি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি, তুমি বিচার করে বলো। হে সাধু বাবা, আপনি একদম ঠিক বলছেন। আপনি আজকে আমার চোখ খুলে দিলেন। আমিও অন্যান্য ব্যক্তির মতো স্বাধীনভাবে বাঁচতে চাই। আপনি আমাকে কোনো এমন উপায় বলুন যেই উপায় করলে আমাকেও লোকে আপনার মতোই সম্মান করে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। অমর সিংহের কথা শুনে সাধু বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যা করছি তাই করো। এমনটা বলেই সাধু পাহাড়ের দিকে রওনা দিলেন। তখন অমর সিংহ সাধুর পেছন পেছন পাহাড়ের দিকে রওনা দিল। সাধু যখন পাহাড়ের কিছুটা উচ্চতায় পৌঁছে গেল, তখন সাধু অমর সিংহকে বলতে লাগলো, অমর সিংহ, এখন এই পাথর দুটোকে নিজের মাথায় নাও আর তারপর আমার পেছনে চলো। সাধুর কথা শুনে অমর সিংহ দুটি বড় বড় পাথর নিজের মাথার উপরে তুলে নিল এবং তারপর সাধুর পেছন পেছন চলতে শুরু করলো। কিছু দূর পাথর নিয়ে হেঁটে যাওয়ার পর অমর সিংহ হাঁপিয়ে গেল। তখন সাধু বাবা অমর সিংহকে জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে অমর সিংহ, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তখন অমর সিংহ বলল, সাধু বাবা, পাথর দুটো খুব ভারী, আমি এগুলো নিয়ে হাঁটতে পারছি না। অমর সিংহের মুখে এমন কথা শুনে সাধু বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পাথর তুমি ফেলে দাও। তখনই অমর সিংহ একটা পাথর মাথা থেকে ফেলে দিল আর তারপরে আবার সাধুর পেছন পেছন হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর অমর সিংহ সাধুকে ডেকে বলল, সাধু বাবা, এই পাথরটাও খুব ভারী, এই ভারী পাথর নিয়ে আমি পাহাড়ের উপর চড়তে পারছি না। সাধু বলল, ঠিক আছে, এই পাথরটিকেও নিচে ফেলে দাও আর আমার পিছন পেছন আসো। অমর সিংহ তখন ওই পাথরটিকে নিজের মাথা থেকে নিচে ফেলে দিল। তারপর সে আবার সাধুর পেছন পেছন চলতে শুরু করলো। অমর সিংহ যখন দুটি পাথরই নিজের মাথা থেকে ফেলে দিল, তখন সে খুব সহজেই পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে অমর সিংহ সাধুকে জিজ্ঞেস করলো, হে সাধু বাবা, আপনি আমাকে এই পাহাড়ের চূড়ায় কেন নিয়ে এসেছেন? সাধু উত্তর দিল, তোমাকে একটি শিক্ষা দেওয়ার জন্য। দেখো, এতদিন তোমার মাথায় লুটপাট এবং মানুষের হত্যা করার মতো দুটি ভারী ভারী পাথর ছিল। এই পাথরগুলির ভার তোমাকে জ্ঞানরূপী পর্বতের উপর চড়তে দিত না, কিন্তু যখনই তুমি ওই পাথর দুটিকে নিজের মাথা থেকে নিচে ফেলে দিলে, তুমি কত সহজে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলে। শোনো, এখন থেকে তুমি লুটপাট করা আর মানুষকে হত্যা করা বন্ধ করে দাও। এতদিন পর্যন্ত তুমি যাদের ধন সম্পত্তি লুট করেছো তাদেরকে তাদের ধন ফিরিয়ে দাও। তুমি যদি এমনটা করতে পারো, তখন তুমিও আমার মতোই সকলের প্রিয় হয়ে যাবে।
সকলে তখন তোমাকে ভালো মানুষ রূপে চিনবে। তখন অমর সিংহ বলতে লাগলো, সাধু বাবা, আমি জানি না আমি যাদের থেকে ধন সম্পত্তি চুরি করেছি তারা কে, আমি কিভাবে তাদেরকে সেই ধন সম্পত্তি ফিরিয়ে দেব। তখন সাধু বাবা বললেন, তাহলে তুমি আরও একটা কাজ করতে পারো, তুমি ওই লুট করা ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও। ঠিক আছে সাধু মহারাজ, আমি এমনটাই করব। তারপর অমর সিংহ সাধুর কথা মতো তার সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিল। নিজের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দেওয়ার পর অমর সিংহ আবারও সাধু বাবার কাছে এসে উপস্থিত হলো। সে সাধু বাবাকে বলতে লাগলো, হে গুরুদেব, আমি আমার জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো জ্ঞানের কথা শিখিনি, আপনি আমাকে জ্ঞানের কথা শিখিয়ে আমার জীবনকে সার্থক করে দিন। তখন সাধু অমর সিংহকে নিজের শিষ্য বানিয়ে নিল আর বলতে লাগলো, অমর সিংহ, যতটা সম্ভব অন্যকে উপকার করো, কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করো, এটাই মানবতার আসল ধর্ম। জীব সেবাতেই শিব সেবা লুকিয়ে আছে, তাই মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা হয়। তারপর থেকে অমর সিংহ দীর্ঘ 5 বছর পর্যন্ত সাধু বাবার কাছে থেকে তার কাছে শিক্ষা গ্রহণ করল। 5 বছর শিক্ষা গ্রহণ করার পর অমর সিংহ খুবই বিদ্বান এবং বুদ্ধিমান হয়ে গেছিল। একদিন সাধু অমর সিংহকে বলতে লাগলেন, অমর সিংহ, আজকে তোমার শিক্ষা পূরণ হয়েছে। তখন অমর সিংহ বলল, কিন্তু সাধু বাবা, আমি আমার শিক্ষার মূল্য কিভাবে দেব, আমি তো গুরুদক্ষিণা দেওয়ার যোগ্য নই। তখন ঋষি বলতে লাগলেন, বাবা, শিক্ষার কোনো মূল্য হয় না। পর থেকে অমর সিংহ ঋষির আশ্রমে থেকে ওনাকে সাহায্য করতেন। আরও কয়েক বছর কেটে যাওয়ার পর অমর সিংহ পূর্ণ যুবক হয়ে গেল। ততদিনে অমর সিংহ একজন বিদ্বান ব্যক্তিতে পরিণত হয়ে গেছিল। একদিন ঋষি অমর সিংহকে বলতে লাগলেন, অমর সিংহ, আমার তোমার উপর গর্ব অনুভব হচ্ছে, তুমি আমার সব থেকে যোগ্য শিষ্য। তোমার বুদ্ধির প্রয়োগ করে তুমি এখন কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারবে। তোমার মধ্যে এখন কোনো হিংস্রতা নেই, তুমি একজন আদর্শ পুরুষ রূপে পরিণত হয়েছ। তখন অমর সিংহ সাধুকে বলতে লাগলো, সাধু বাবা, এখন আমি কি করব? উত্তরে সাধু বলল, অমর সিংহ, তুমি এখন পূর্ণ যুবক হয়েছ, এখন তোমার সামনে লম্বা জীবন পড়ে আছে, তুমি তোমার জীবন নতুনভাবে শুরু করো। তখন অমর সিংহ সামান্য নিরাশ হয়ে বলতে লাগলো, কিন্তু সাধু বাবা, সবাই আমাকে ডাকাত হিসেবে চেনে, আমাকে কেউ কেন কাজ দেবে? তখন সাধু বলল, অমর সিংহ, যাও, নিজের বুদ্ধির বলে জীবনরূপী এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করো। বন্ধুরা, অমর সিংহ আর কেউ নয়, সেই ছোট্ট শিশুটি যাকে বিজয় বর্মন নিজের রাজ্যে নিয়ে গেছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে ধনী ব্যক্তিতে পরিণত করার জন্য। তখন অমর সিংহ মনে মনে ভাবলেন, আমি এখন রাজা বিজয় বর্মনের রাজ্যে যাব। সেই রাজ্যের রানী আমাকে অপমানিত করে একদিন তার রাজ্য থেকে বিতাড়িত করেছিল। অমর সিংহ যখন রাজা বিজয় বর্মনের রাজ্যে পৌঁছলেন, তিনি জানতে পারলেন কিছুদিন আগেই সেই রাজ্যের প্রধানমন্ত্রীর অকস্মাৎ মৃত্যু হয়েছে, আর এখন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করার জন্যে রাজামশাই কোনো এক ব্যক্তিকে খুঁজছেন। সেদিন রাজমহলে একটি বিশেষ ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই সেখানকার প্রধানমন্ত্রীকে নিযুক্ত করা হতো। অমর সিংহ তখন রাজার দরবারে গিয়ে উপস্থিত হলো। রাজ দরবারে সেদিন বিভিন্ন রকমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। ওই প্রতিযোগিতার দ্বারাই প্রধানমন্ত্রীর পদে কোনো ব্যক্তির চয়ন করা হতো। সেই সময় রাজা বিজয় বর্মন নিজের সিংহাসনে বসেছিলেন। তখনই ওনার সেনাপতি রাজা বিজয় বর্মনকে বলতে লাগলেন, মহারাজ, মন্ত্রীর অকস্মাৎ মৃত্যুর কারণে মন্ত্রী পদ রিক্ত হয়েছে। মন্ত্রীর পদ বেশি দিন খালি রাখা উচিত নয়। সেনাপতির কথা শুনে বিজয় বর্মন বলতে লাগলেন, আপনি ঠিক কথা বলছেন, কেননা মন্ত্রীর পুত্রকেই মন্ত্রী নিযুক্ত করা হোক। তখন সেনাপতি বলতে লাগলেন, মহারাজ, মন্ত্রীর পুত্র এই পদে নিযুক্ত হওয়ার যোগ্য নয়। তখন মহারাজ বললেন, কিন্তু রাজমহলের পরম্পরা তো এটাই বলে মন্ত্রীর পুত্রই মন্ত্রী হবে। তখনই অমর সিংহ এগিয়ে আসলেন আর বলতে লাগলেন, মহারাজ, পুরনো পরম্পরাকে বদলে দেওয়াই রীতি। তখনই অমর সিংহ বলতে লাগলো, মহারাজ, আমার নাম অরুণ সিংহ, আমি মন্ত্রী পদের জন্য নিযুক্ত হতে চাই। অমর সিংহ নিজের নাম পরিবর্তন করে নিজের নাম অরুণ সিংহ বলেছিল, যাতে রাজামশাই তাকে চিনতে না পারে।
এদিকে বহু বছর কেটে যাওয়ার কারণে রাজা বিজয় সিংহ বৃদ্ধ হয়ে গেছিলেন। তখন অমর সিংহ বলতে লাগলো, রাজামশাই, আপনি যেভাবে পারেন আমার পরীক্ষা নিয়ে নিন। যদি আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে আপনি আমাকে মন্ত্রী পদে নিযুক্ত করবেন, আর যদি না হই তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখন রাজা বিজয় বর্মন বললেন, যুবক, তুমি আমাকে যে পরামর্শ দিয়েছ আমি সেই পরামর্শ মানছি, কিন্তু আমি তোমাকে কিছু পরীক্ষা নিতে চাই। তুমি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও তবেই আমি তোমাকে মন্ত্রী পদে নিযুক্ত করব। আমি মন্ত্রীপুত্র এবং তোমার দুজনেরই পরীক্ষা নেব। সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে আমি তাকেই সূর্যপুরের মন্ত্রী হিসেবে নিযুক্ত করব। রাজা বিজয় বর্মনের আদেশে দুটি সোনার তরোয়ালি সেখানে উপস্থিত করা হলো। তখন মহারাজ বিজয় বর্মন মন্ত্রীপুত্রকে বললেন, হে মন্ত্রীপুত্র, তুমি উত্তরের রাজ্যে যাও এবং সেখানকার রাজাকে এই সোনার তরোয়ালটি উপহার হিসেবে দিয়ে এসো। তারপর রাজামশাই অমর সিংহকে বলতে লাগলো, অরুণ সিংহ, তুমি পশ্চিমের রাজ্যে যাও এবং সেখানকার রাজাকে এই সোনার তরোয়ালটি উপহার হিসেবে দিয়ে এসো। সেই মুহূর্তেই তারা দুজন নিজের নিজের তরোয়ালি নিয়ে নিজেদের পথে রওনা দিলেন। মন্ত্রীপুত্র যখন উত্তরের রাজ্যে গিয়ে পৌঁছলো তখন সে বলতে লাগলো, হে রাজন, আমি সূর্যপুরের রাজা বিজয় বর্মনের প্রেরিত দূত। আমাদের মহারাজ আপনার জন্যে এই সোনার তরোয়ালি পাঠিয়েছেন। তিনি এই তরোয়ালিটি আপনাকে উপহার স্বরূপ দিতে বলেছেন। সেখানকার রাজা ওই তরোয়ালটি পেয়ে খুবই খুশি হয়ে গেলেন। তিনি মন্ত্রীপুত্রকে বলতে লাগলেন, হে মন্ত্রীপুত্র, আমি তোমার এই তরোয়াল পেয়ে খুব খুশি হয়েছি। এমনটা বলে সেখানকার রাজা যখন তরোয়ালটিকে নিজের হাতে নিলেন তিনি দেখলেন তরোয়ালের উপর লাল রং লাগানো ছিল। তখন রাজা বলতে লাগলেন, এ কি, তরোয়ালের উপর এরকম লাল রং কেন লাগানো আছে? হে রাজদূত, এর অর্থ কি? আমি এটা বুঝতে পারছি না। রাজার মুখে এমন কথা শুনে মন্ত্রীপুত্র মনে মনে ভাবতে লাগলো, তরোয়ালের উপর এই লাল রঙের অর্থ কি এটা তো আমিও জানি না, কিন্তু রাজামশাইয়ের প্রশ্নের উত্তর না দেওয়াও তো ঠিক হবে না। এমনটা ভেবেই মন্ত্রীপুত্র বলতে লাগলেন, রাজন, এই লাল রঙের অর্থ হলো আপনি যদি ভালোভাবে আমাদের রাজার বন্ধুত্ব স্বীকার না করেন তাহলে এই লাল রঙের মতোই আপনার রাজ্যেও রক্তের বন্যা বইয়ে দেবে আমাদের মহারাজ। এর অর্থ হলো মহারাজ আপনাকে বলতে চাইছেন এখন যুদ্ধভূমিতেই দেখা হবে। তরোয়ালে কত ধার আছে সেটা যুদ্ধভূমিতেই বিচার হবে। তখনই উত্তরের রাজা বলে উঠলেন, রাজা বিজয় বর্মন আমাকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা অবশ্যই তার এই ডাকে সাড়া দেব। আমরা যুদ্ধ করতে রাজি আছি। আমরা কোনোভাবেই নত স্বীকার করব না। রাজার মুখে এই কথা শুনে মন্ত্রীপুত্র সেখান থেকে ফিরে আসলো। অপরদিকে যখন অমর সিংহ পশ্চিমের রাজদরবারে উপস্থিত হলো তখন সেখানকার রাজা তরোয়ালিতে লাগা লাল রং দেখে অমর সিংহকে জিজ্ঞেস করল, হে দূত, এই লাল রঙের অর্থ কি? অমর সিংহ মনে মনে ভাবল, এই লাল রঙের অর্থ কি সেটা তো আমিও জানি না, কিন্তু এখন রাজাকে তো কিছু বলতেই হবে। এমনটা ভেবে অমর সিংহ রাজাকে বলতে লাগলো, হে মহারাজ, আমাদের রাজা বিজয় বর্মন আপনাকে খুবই সম্মান করেন, আর এই তলোয়ারের উপর লাগানো লাল রং সেই সম্মানের প্রতীক। এই লাল রঙের অর্থ হলো আমাদের রাজা আর আমাদের রাজ্য আপনার মিত্রতার জন্য যে কোনো কাজ করতে রাজি আছে। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্যে তিনি নিজের প্রাণ ত্যাগ করতে রাজি আছেন। পশ্চিমের রাজা অমর সিংহের এই কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে দূত, আমি তোমাদের রাজার এই উপহার স্বীকার করছি। আমিও পূর্ণ চেষ্টা করব আপনাদের রাজার সঠিক মিত্র হওয়ার। আমি আর আমার রাজ্য সর্বদাই ওনার উপর সমর্পিত থাকব। তারপর পশ্চিমের রাজা অমর সিংহকে বলতে লাগলো, হে রাজদূত, আমি আমার তরফ থেকে কিছু উপহার এবং আমার কিছু সেনাবাহিনী উপহার স্বরূপ তোমাদের রাজাকে পাঠাতে চাই। অমর সিংহ তখন পশ্চিমের রাজাকে ধন্যবাদ জানালো এবং কিছু সেনা নিয়ে সেখান থেকে নিজের রাজ্যে ফিরে আসলো। সেনার সঙ্গে সঙ্গে সে অনেক বহুমূল্য উপহারও নিয়ে এসেছিল। এদিকে মন্ত্রীপুত্র যখন রাজার কাছে উপস্থিত হলেন তখন রাজা বিজয় বর্মন মন্ত্রীপুত্রকে জিজ্ঞেস করলেন, বলো মন্ত্রীপুত্র, উত্তরের রাজা তোমাকে কি বলল? তলোয়ারের মাথায় লেগে থাকা লাল রঙের তুমি ওনাকে কি অর্থ বলেছ? তখন মন্ত্রীপুত্র উত্তরের রাজার সমস্ত কথা ওনাকে বিস্তারিত জানিয়ে দিল। রাজামশাই বলতে লাগলেন, ওহ মন্ত্রীপুত্র, তুমি এটা কি করেছ?
উত্তরের রাজা কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্যের উপর আক্রমণ করতে চলেছেন। সেই সময় রাজমহলে একটি গুপ্তচর এসে উপস্থিত হলো। সে বলতে লাগলো, মহারাজ, উত্তরের সেনাবাহিনী আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। তখন রাজা বিজয় বর্মন বলতে লাগলেন, এত তাড়াতাড়ি আমি আমার সেনাবাহিনীকে কি করে তৈরি করব? রাজার মুখে এমন কথা শুনে অমর সিংহ বলতে লাগলো, রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন পশ্চিমের রাজাকে লাল রং সম্বন্ধে বর্ণনা করেছিলাম, তিনি খুশি হয়ে ওনার একটি সেনাবাহিনী আপনাকে পাঠিয়েছেন। চলুন মহারাজ, আমরা যুদ্ধে নেমে পড়ি। উত্তরের রাজার তুলনায় আমাদের কাছে অনেক বেশি সৈন্যদল মজুদ রয়েছে, তাই উত্তরের রাজা আমাদের কাছে অনায়াসেই হেরে যাবে। অমর সিংহের কথা শুনে রাজা বিজয় বর্মন যুদ্ধে জয়লাভ করলেন। যুদ্ধে জয়লাভ করার পর রাজা বিজয় বর্মন মন্ত্রীপুত্র এবং অমর সিংহকে নিজের রাজমহলে উপস্থিত হতে বললেন। তখন সমস্ত রাজদরবারের সামনে রাজা বিজয় বর্মন অমর সিংহকে রাজমহলের মন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন। রাজার কথা শুনে মন্ত্রীপুত্র বলতে লাগলো, কিন্তু মহারাজ, এটা তো আপনি অন্যায় করছেন। মন্ত্রীপুত্রের কথার উত্তরে রাজা বিজয় বর্মন বলল, দেখো, আমি তোমাদের দুজনকেই একই উপহার দিয়ে আলাদা আলাদা রাজ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা দুজনেই তরোয়ালে লাগা সেই লাল রঙের আলাদা আলাদা অর্থ প্রকাশ করেছ। অরুণ সিংহ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কিন্তু মন্ত্রীপুত্র তুমি নিজের মূর্খতার কারণে সদা সর্বদার জন্য উত্তরের রাজার সঙ্গে আমাদের শত্রুতা স্থাপন করেছ। এখন তুমিই আমাকে বলো, আমি কাকে নিজের রাজ্যের মন্ত্রী হিসেবে নিযুক্ত করব? রাজার মুখে এমন কথা শুনে মন্ত্রীপুত্র মাথা নিচু করে নিল। তারপর মহারাজ সমস্ত রাজসভার সামনে অমর সিংহকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করল। সেদিন রাত্রে অমর সিংহকে রাজমহলে ভোজনের জন্য নিমন্ত্রিত করা হলো। তখন রানী চন্দ্রকলা স্বয়ং নিজের হাতে অমর সিংহকে ভোজন বেড়ে দিলেন। মহারানী অমর সিংহকে রূপোর থালায় খেতে দিয়েছিলেন। তখন অমর সিংহ মহারাজকে বলে উঠলেন, মহারাজ, আমি রূপোর থালায় নয়, সোনার থালায় খেতে চাই। অমর সিংহের কথা শুনে মহারানী চন্দ্রকলা বলতে লাগলেন, অবশ্যই, আমি আপনাকে এক্ষুনি সোনার থালায় খেতে দিচ্ছি, আপনি রাগ করবেন না। তারপর মহারানী চন্দ্রকলা নিজে ওনাকে সোনার থালায় খাওয়ার সাজিয়ে খেতে দিলেন। সোনার থালায় খেতে দিতে দেখে অমর সিংহ মহারানী চন্দ্রকলাকে বলতে লাগলেন, মহারানী, শেষ পর্যন্ত সেই সময় চলেই আসলো যখন আপনি আমাকে নিজে হাতে সোনার থালায় খেতে দিলেন। আপনি আমাকে একদিন সোনার থালায় খেতে দিতে চাননি, আজকে আপনি নিজেই আমাকে সোনার থালায় খাওয়ার বেড়ে দিচ্ছেন। মন্ত্রীর কথা শুনে রানী চন্দ্রকলা জিজ্ঞেস করতে লাগলেন, মন্ত্রী মহাশয়, আপনি এটা কি বলছেন? তখন অমর সিংহ বলল, মহারানী, একবার মনে করুন, আজ থেকে অনেক বছর আগে আপনি একটি ছোট্ট বালককে পাতায় খেতে দিয়েছিলেন। রানী বলতে লাগলেন, হ্যাঁ, আমার মনে আছে। সেই বালক সেদিন কলা পাতায় খেতে মানা করে দিয়েছিল। সেই বালক আমাকে বলেছিল সে তখনই এই রাজমহলে খাদ্য গ্রহণ করবে যখন আমি তাকে সোনার থালায় খেতে দেব। কিন্তু আপনি এই সমস্ত কিছু কিভাবে জানলেন? তখন অমর সিংহ উত্তর দিল, মহারানী, আমি সেই বালকটি যাকে আপনি একদিন কলা পাতায় খেতে দিয়েছিলেন, যাকে আপনি মনে করেছিলেন সে সোনার থালায় খাওয়ার যোগ্য নয়। তখন মহারাজ বিজয় বর্মন বলতে লাগলেন, দেখুন মহারানী, যাকে আপনি একদিন তুচ্ছ ভেবে দূরে সরিয়ে দিয়েছিলেন সেই আজকে এই রাজ্যের মন্ত্রী। তখনই অমর সিংহ বলতে লাগলো, হে রাজন, যদি সেদিন রানীমা আমাকে তিরস্কৃত না করতো তাহলে হয়তো আমার মনে উচ্চ শিক্ষিত হওয়ার এই আশাই জন্মাতো না। আমি তো রানীমাকে ধন্যবাদ জানাতে চাই। রানীমার কারণেই আজকে আমি মন্ত্রীপদে নিযুক্ত হতে পেরেছি। এইভাবেই অমর সিংহ নিজের মন্ত্রীপদ খুব ভালোভাবেই গ্রহণ করল। কিছুদিন যাওয়ার পর রাজা বিজয় বর্মন অমর সিংহকে নিজের রাজমহলে ডেকে পাঠালেন। তিনি বলতে লাগলেন, দক্ষিণের রাজা প্রশান্তচন্দ্র আমাকে পত্র লিখেছেন। তিনি জানিয়েছেন তাদের রাজ্যে চোর ডাকাতের খুবই উপদ্রব হয়েছে। তুমি দক্ষিণের রাজ্যে যাও এবং সেখানে গিয়ে চোর ডাকাতের উপদ্রব কমাও। মহারাজের কথা মতো অমর সিংহ দক্ষিণের রাজ্যের দিকে রওনা দিল। 2 দিন পর সে দক্ষিণের রাজ্য চন্দ্রপুরে উপস্থিত হলো। সে রাজা প্রশান্ত চন্দ্রের কাছে পৌঁছে বলতে লাগলো, রাজা বিজয় বর্মন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। অমর সিংহকে দেখা মাত্রই সেখানকার রাজা প্রশান্ত চন্দ্র মনে মনে ভাবতে লাগলো, একে তো আমি চিনি, এ তো অনেক আগে
একটি ভয়ঙ্কর ডাকাত ছিল। একে আমি কিভাবে নিজের রাজ্যের রক্ষা করার কাজে নিযুক্ত করতে পারি। তারপর রাজা প্রশান্তচন্দ্র ভাবতে লাগলেন, সে আগে যাই থাকুক না কেন, এত দিন পর্যন্ত সে বিজয় বর্মনের কাছে মন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছে। এমনটা ভেবেই রাজা প্রশান্তচন্দ্র বলতে লাগলেন, তোমার নাম কি? তখন অমর সিংহ বলল, মহারাজ, আমার নাম অমর সিংহ। অমর সিংহ, আমি আজ থেকে তোমাকে নিজের রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ কার্যভার প্রদান করছি। তখন অমর সিংহ বলতে লাগলো, মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারা যখন এইভাবে কথা বলছিল তখনই রাজ দরবারে 3 জন মানুষ উপস্থিত হলো। তাদের মধ্যে 2 জন পুরুষ ছিল এবং একজন বৃদ্ধা মহিলা ছিল। তাদের 3 জনের মধ্যে থেকে একজন পুরুষ এগিয়ে এসে বলতে লাগলো, মহারাজ, এই বৃদ্ধা মহিলা আমাদের সমস্ত ধন সম্পত্তি চুরি করে নিয়েছে। কৃপা করে আপনি আমাদের সঙ্গে ন্যায় করুন এবং আমাদের ধন সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিন। তখন মহারাজ প্রশান্তচন্দ্র বললেন, সবার আগে আমাকে সেই ঘটনা বলো যে এই ঘটনার কারণে তোমরা এখানে উপস্থিত হয়েছ। তখন এই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, মহারাজ, এই 3 জন মিথ্যে কথা বলছে। আমি আপনাকে বলছি যে কি ঘটনা ঘটেছে। এই যে 2 জনকে দেখছেন, এদের মধ্যে আরও 2 জন ছিল। তারা 4 জনে মিলে আপনার রাজ্যে ব্যবসা করতে এসেছিল। আপনার রাজ্যে ব্যবসা করে এরা অনেক ধন সম্পত্তি উপার্জন করেছিল। একদিন রাত্রে এরা 4 জন আমার কাছে আমার বাড়িতে উপস্থিত হলো। তারা 4 জনে মিলে বলতে লাগলো, হে বৃদ্ধা মা, এই রাজ্যে আমরা নতুন এসেছি, আমরা এখানে কাউকে চিনি না, আমাদের কাছে অনেক ধন সম্পত্তি আছে, দয়া করে আপনি আমাদের এই ধন সম্পত্তির রক্ষা করুন। বৃদ্ধা বলতে লাগলো, আমি কিভাবে তোমাদের ধন সম্পত্তির রক্ষা করব? আমি তো একজন একা বৃদ্ধা, আমার সঙ্গে এখানে আর কেউ থাকে না। চোর ডাকাত যদি এসে আমার কাছ থেকে তোমার ধন চুরি করে নিয়ে যায়, তাহলে আমি কিভাবে তোমার ধনের রক্ষা করব? তুমি অন্য কাউকে ঠিক করে নাও। তখন সেই 4 জন বলতে লাগলো, না মা, একমাত্র তুমিই পারবে আমাদের এই ধন সম্পত্তির রক্ষা করতে। আরও একটা কথা, আমরা 4 জন একসঙ্গে এসে যদি তোমার কাছ থেকে এই ধন সম্পত্তি না চাই, তাহলে তুমি এই ধন সম্পত্তি আমাদের মধ্যে থেকে কাউকে দেবে না। আমাদের মধ্যে যদি কোনো একজন এসে তোমার কাছ থেকে এই অর্থ চায়, তুমি কিন্তু তাকে সেই অর্থ দিয়ে দেবে না। তখন বৃদ্ধা বলল, ঠিক আছে, আমি তোমার এই ধন সম্পত্তির রক্ষা করতে রাজি আছি, কিন্তু তার বদলে আমি কি পাবো? তখন সে 4 জন ব্যবসায়ী বলল, মা, আমরা তোমাকে ধন সম্পত্তি দেব, আমাদের অর্থের কিছু অংশ আমরা তোমাকে দিয়ে যাব। এতটা বলে সেই 4 জন সেখান থেকে চলে গেল। তারপর সেই বৃদ্ধা ওই ধন সম্পত্তিগুলোকে নিজের কাছে রাখা একটি লোহার বাক্সের মধ্যে বন্ধ করে রাখলো। সেই 4 জন ব্যক্তি যাওয়ার সময় ওই বৃদ্ধাকে বলে গেছিল, মা, আমরা প্রতিদিন সন্ধ্যায় এখানে রাতের ভোজন করতে আসব। এইভাবে প্রতিদিন সন্ধ্যায় সেই 4 জন একসঙ্গে আসতো এবং ভোজন গ্রহণ করত। তারা প্রতিদিন বৃদ্ধাকে জিজ্ঞেস করত, মা, আমাদের ধন সম্পত্তি সুরক্ষিত আছে তো? বৃদ্ধা প্রতিদিন তাদের উত্তর দিত, হ্যাঁ বাবা, তোমাদের ধন সম্পত্তি একদম সুরক্ষিত আছে। একদিন বৃদ্ধা তাদের 4 জনকে নিজের লোহার ট্রাঙ্ক থেকে ওই সমস্ত ধন সম্পত্তি দেখালেন। বৃদ্ধার সততা দেখে তারা 4 জন বৃদ্ধাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করলো। বৃদ্ধার কাজে প্রসন্ন হয়ে তারা 4 জন বৃদ্ধাকে 10টি স্বর্ণ মুদ্রা দিল। বৃদ্ধা তখন তাদের 4 জনকে আশীর্বাদ দিয়ে বলল, বেঁচে থাকো, তোমাদের অনেক উন্নতি হোক। কিন্তু ওই 4 জনের মধ্যে 2 জনের মনে লোভ জন্মে গেছিল। 2 জন ভাবতে লাগলো, তারা 2 জনে যদি বৃদ্ধাকে মিথ্যে কথা বলে তার কাছ থেকে ওই ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে তারা অনেক বেশি ধনী হয়ে যাবে। এমনই একদিন সেই 4 ব্যবসায়ী যখন ঘরের বাইরে বসে পাশা খেলছিল, তখন সেই 2 জন ব্যবসায়ী নিজেদের মধ্যে পরামর্শ করলো এবং অপর 2 ব্যবসায়ীকে বলতে লাগলো, দেখো, আমাদের 2 জনের খুব খিদে পেয়েছে, আমরা যাই বৃদ্ধা মাকে গিয়ে বলি তাড়াতাড়ি রাতের খাবার বানাতে। এমনটা বলে তারা 2 জন বৃদ্ধার ঘরের দিকে রওনা দিল। তারা ভাবছিল এটাই সব থেকে ভালো মুহূর্ত। এখন অন্য 2 জন ব্যবসায়ী খেলায় ব্যস্ত রয়েছে। এখনই সঠিক সময় বৃদ্ধার কাছ থেকে ওই ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যাওয়ার। ঘরে গিয়ে সেই 2 জন ব্যবসায়ী বৃদ্ধাকে বলতে লাগলো, মা, এখনই আমাদের ধন সম্পত্তির খুব প্রয়োজন পড়ে গেছে, আমাদের ধন সম্পত্তিগুলো আমাদেরকে এক্ষুনি দাও। বৃদ্ধা বলল, এই সন্ধ্যার সময় তোমাদের এত ধন সম্পত্তির কিসের প্রয়োজন হলো? তখনই সেই 2 জন ব্যবসায়ী বৃদ্ধাকে বলতে লাগলো, মা, আমাদের কথায় যদি বিশ্বাস না হয়, তাহলে বাইরে আমাদের 2 বন্ধু বসে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তখন বৃদ্ধা সেই 2 বন্ধুর কাছে গিয়ে বলতে লাগলো, বাবা,
তোমরা তোমাদের বন্ধুকে দিয়ে আমাকে যে কথা বলে পাঠিয়েছো সেই কথাটা কি ঠিক? দুজন বলল, হ্যাঁ মা, ওরা ঠিক বলছে, কিন্তু একটু তাড়াতাড়ি করো। তখন বৃদ্ধা ঘরে এসে লোহার ট্রাঙ্ক থেকে তাদের সমস্ত ধন সম্পত্তি ওই দুইজন ব্যক্তিকে দিয়ে দিল। সেই দুই ব্যবসায়ী ওই সমস্ত ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। অপরদিকে ঘরের বাইরে বসে থাকা সেই দুইজন ব্যবসায়ী যারা পাশা খেলছিল তারা ভাবতে লাগলো, আমাদের অপর দুই বন্ধু এখনো কেন আসলো না। তারা বলতে লাগলো, ঠিক আছে, ওরা মনে হয় ঘরেই আছে আর খেতে শুরু করেছে, চলো আমাদেরও খুব খিদে পেয়েছে। এমনটা বলে তারা দুজন বৃদ্ধা মায়ের কাছে চলে আসলো। ঘরে এসে তারা দুজন বৃদ্ধাকে বলতে লাগলো, মা, খাওয়ার রান্না করা হয়ে গেছে, আমাদের খুব খিদে পেয়েছে। আমরা তো আমাদের দুই বন্ধুকে পাঠিয়েছিলাম তোমাকে বলতে, তুমিও তো আমাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসলে। বৃদ্ধা অবাক হয়ে গেল। তিনি বলতে লাগলেন, কিন্তু বাবা, ওরা তো আমাকে খাওয়ার ব্যাপারে কিছুই বলেনি, ওরা তো আমাকে তোমাদের ধন সম্পত্তির ব্যাপারে বলেছে। ওদের দুজনের কথা মতো আমি তোমাদের সমস্ত জমা ধন সম্পত্তি ওদের হাতে তুলে দিয়েছি। বৃদ্ধার মুখে এমন কথা শুনে সেই দুজন ব্যবসায়ী খুবই অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, কিন্তু মা, তুমি ওদের দুজনকে কেন সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিলে? বৃদ্ধা বলল, আমি তো তোমাদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা বললে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে যেটা চাইছে সেটা দিয়ে দাও। তখনই ব্যবসায়ী দুজন বলতে লাগলো, কিন্তু আমরা তো খাওয়ারের কথা বলেছিলাম, আমরা তো বলেছিলাম খাওয়ার তাড়াতাড়ি দিয়ে দাও। এতটুকু বলা মাত্রই বৃদ্ধা কেঁদে কেঁদে বলে উঠল, মহারাজ, এই হলো আমার কাহিনী, এখন আপনি বিচার করুন এই ঘটনায় আমার কি দোষ আছে। সঙ্গে সঙ্গে ওই দুজন ব্যবসায়ী বলে উঠল, বৃদ্ধা মিথ্যে কথা বলছে মহারাজ, আমার তো মনে হয় এই বৃদ্ধা ওদের দুজনের সঙ্গে মিলে রয়েছে। মহারাজ, আমাদের উপর দয়া করুন, আমাদের সমস্ত ধন সম্পত্তি এই বৃদ্ধাকে ফিরিয়ে দিতে বলুন। মহারাজ প্রশান্তচন্দ্র মনে মনে ভাবতে লাগলেন, এই বিচিত্র ধরনের সমস্যার কিভাবে আমি সমাধান করব। সেই সভায় অমর সিংহ উপস্থিত ছিলেন। তিনি বলতে লাগলেন, মহারাজ, এই সমস্যার সমাধান আপনি আমাকে দিন, আমি এই সমস্যার সমাধান করছি। অমর সিংহ তখন বৃদ্ধাকে জিজ্ঞেস করতে লাগলো, হে বৃদ্ধা মা, যখন এই চারজন ব্যবসায়ী তোমার কাছে নিজেদের ধন সম্পত্তি অর্থ রাখতে এসেছিল তখন তারা তোমাকে কি বলেছিল? বৃদ্ধা বলল, এরা চারজনে বলেছিল এই সমস্ত ধন সম্পত্তি যেন আমি রক্ষা করে রাখি। এরা চারজন যতক্ষণ আমার কাছে এসে এই ধন সম্পত্তি না চাইবে ততক্ষণ যেন আমি তাদের মধ্যে কাউকে এই ধন সম্পত্তি না দিই। তখন অমর সিংহ সেই দুজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করল, কেন ভাই, এই বৃদ্ধা যা বলছে সেটা কি সত্যি কথা বলছে? ব্যবসায়ী দুজন উত্তর দিল, হ্যাঁ, বৃদ্ধা সত্যি কথা বলছে, কিন্তু এই বৃদ্ধা আমাদের দুজনকে না জিজ্ঞেস করেই আমাদের অন্য দুজন ব্যবসায়ীকে সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিল। তখন অমর সিংহ বলতে লাগলো, কিন্তু তোমাদের দুজনকে তো ধন সম্পত্তি দেওয়া যাবে না, সবার আগে তোমাদের আর দুজন যে ব্যবসায়ী বন্ধু আছে তাদেরকে রাজদরবারে উপস্থিত করো। তোমরা চারজন একসঙ্গে রাজদরবারে উপস্থিত হও, তারপরে এই বৃদ্ধা তোমাদেরকে সমস্ত ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, তার আগে উনি কিছুই দেবেন না। অমর সিংহের কথা শুনে সেই দুজন ব্যবসায়ী চুপ করে গেলেন। এদিকে সেই বৃদ্ধা অমর সিংহের মাথায় আশীর্বাদ দিয়ে বলতে লাগলেন, বাবা, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তারপর সেই দুজন ব্যবসায়ী যখন রাজমহল থেকে চলে যাচ্ছিল তখনই অমর সিংহ বলতে লাগলো, দাঁড়াও, কোনো ব্যক্তি নিজেদের কষ্টের উপার্জিত অর্থ অন্যের হাতে তুলে দেয় না। সত্যি করে বলো তোমরা কে, আর এই ধন সম্পত্তি তোমরা কোথা থেকে পেয়েছো? এমনটা বলে অমর সিংহ তাদের গলায় তরোয়াল ঠেকিয়ে বললেন, সত্যি কথা বলো, তা না হলে এক্ষুনি আমি তোমাদের ধর থেকে তোমাদের মাথা আলাদা করে দেব। তরোয়াল দেখে সেই দুজন ব্যবসায়ী বলতে লাগলেন, আমাদের ক্ষমা করে দিন, আমরা সব কিছু সত্যি কথা বলছি। সত্যি এটাই যে আমরা চারজন চোর ছিলাম আর এই রাজ্যে আমরা চুরি করতে এসেছিলাম। ব্যবসায়ীদের এমন কথা শুনে মহারাজ প্রশান্তচন্দ্র বলতে লাগলেন, আচ্ছা, তোমরাই সেই চোর যারা আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছ। তখন মহারাজ সেই দুজন ব্যবসায়ীকে কারাগারে বন্দী করে দিলেন এবং সেই বৃদ্ধাকে অনেক ধন সম্পত্তি দিয়ে সেখান থেকে সম্মানপূর্বক নিজের গৃহে পাঠিয়ে দিলেন। তখন মহারাজ প্রশান্তচন্দ্র অমর সিংহকে বলতে লাগলেন, অমর সিংহ, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। এইভাবেই একজন ডাকাত একটি রাজ্যের প্রধান পরামর্শদাতায় পরিণত হলো। এতটা বলেই বানরটি নিজের কাহিনী সমাপ্ত করলো আর বলতে লাগলো, কাঠুরে, সঠিক জ্ঞান এবং বিদ্যার দ্বারাই অর্থ উপার্জন করা সম্ভব, বুদ্ধির দ্বারাই অর্থের উপার্জন করা সম্ভব। তাই সেই বুদ্ধি অর্জনের জন্য সবার আগে জ্ঞানের প্রাপ্তি করা দরকার।
তাই সবার আগে তুমি সঠিক জ্ঞান অর্জন করো। তুমি এইভাবে যদি জঙ্গলের গাছপালা কাটতে থাকো তাহলে একসময় সৃষ্টি বিপন্ন হবে। এতে করে না তুমি ভালো থাকতে পারবে, না তো আমরা ভালো থাকতে পারবো। এর থেকে ভালো হবে তুমি সঠিক শিক্ষা গ্রহণ করো এবং সেই শিক্ষার দ্বারাই জীবনে উন্নতির প্রাপ্তি করো। বানরের কথা শুনে কাঠুরে বলতে লাগলো, হে বৃদ্ধ বানর, আজকে তুমি আমাকে জীবনের অনেক বড় একটি শিক্ষা প্রদান করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এমনটা বলে কাঠুরে সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।